এই কার্টুন কাহিনীর সমস্ত ঘটনা, চরিত্র ও পরিবেশ সম্পূর্ণ কাল্পনিক। যদি এটি বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে মিলে যায়, তা নিছক কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। দয়া করে বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করবেন না। ভয়ের প্রস্তুতি নিন, কারণ এখন শুরু হচ্ছে ভূতের খেলাঘর। বাঁচাও, কেউ আসো গো, বাঁচাও আমাকে। আমাকে তোমরা এত বড় শাস্তি দিও না গো। বিশ্বাস করো, আমি চুরি করিনি। ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও। আমি চুরি করিনি। আমি তো ভিক্ষা চাইতে গেছিলাম গো, চুরি করতে চাইনি। বুড়িটির যেন মরণ দশা হয়েছে। বুড়িটি নিজ মনে একা একা আর্তনাদ করেই চলেছেন, কিন্তু এ গ্রামের সকলে একসাথে তামাশা দেখার মতো ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। কেউ একজনও প্রতিবাদ করছে না, যেন সকলের মুখে পট্টি বাঁধা। এই শেষ বয়সে যে বুড়িটিকে এমন দিন পোহাতে হবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তিনি বারবার বলে চলেছেন তিনি চুরি করেননি, ভিক্ষা চাইতে গিয়েছিলেন। তবে কে শোনে কার কথা? গ্রাম প্রধানের আদেশ, কেউ যেন বুড়িটির বাঁধন খুলে না দেয়। তার সময় হলে তিনি এসে পুরো গ্রামের সকলের সামনে তাকে ন্যাড়া করিয়ে সারা গ্রাম ঘুরাবেন। তাই সকলেই চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে এই নাটক দেখার জন্য। আর কেউ নিজের মধ্যেও বলাবলি করছে, কিন্তু কেউ নেই যে একটিবার প্রতিবাদ করবে। তিনি তার এক মনে আর্তনাদ করেই চলেছেন। আর এদিকে সময়ের ব্যবধানে সময়ও বাড়ছে, তবু কারও কোনো সাড়া নেই। এর থেকে যেন মরে যাওয়াই ভালো। এমন দিনও যে আমাকে পোহাতে হবে কখনো ভাবিনি। বিনা অপরাধে গ্রাম শুদ্ধ মানুষের সামনে আমার এ অপমান আর সহ্য হচ্ছে না। মন চায় এখনই মরে যাই, আর যে সইতে পারি না। বুড়িটি যেন একা একা গুমড়ে গুমড়ে মরছে, না পারছে কাউকে বলতে, না পারছে মরে যেতে। তিনি নিঃসন্তান হওয়ায় যেন আরও বেশি কষ্ট হচ্ছে তার। কেউ তাকে ভরসার হাত এগিয়ে দিল না। তবে তার কোনো সন্তান থাকলে হয়তো এদিন তার আর দেখতে হতো না। সামান্য ভিক্ষা চাইতে গিয়ে যে চোরের অপবাদ নিতে হবে, এটা তার ধারণার বাইরে ছিল। দুমুঠো ভাত দেওয়ার জন্য কেউ নেই বুড়িটার, তাই ভিক্ষা করেই দুমুঠো খায়। আজ থেকে যেন এটিও আর পারবে না, না খেয়েই মরতে হবে। বুড়িটির থাকার জন্য শেষ সম্বল এই ছোট্ট কুঠিরটি। তার জন্মের পর থেকেই যেন এটিই তার কাছে সব। বিয়ে হওয়ার কদিনের মাথায় স্বামীও মারা গেছেন। শ্বশুর বাড়িতে থাকার হলো না। যে কয়েকদিনই স্বামী বেঁচে ছিলেন, সে কয়েকদিনই এই বাড়িতে তিনি ছিলেন। তবে হঠাৎ করেই তার স্বামী একদিন মারা গেলেন। কোনো সন্তানও হলো না তার। একাই রয়ে গেলেন বুড়িটি। মা বাবাও ছিল না। তবে তাদের দেওয়া এই বাড়িটি তার কাছে স্মৃতি হয়ে গেল। ভাই বোন থেকেও যেন নেই। আজও এই ভয়াবহ অপমানের দিনেও তিনি সেই একা। তার বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই তিনি ছটফট করতে লাগলেন। গলা শুকিয়ে আসতে লাগলো। উঠে দাঁড়ানোর মতো শক্তি পেলেন না। এইদিকে এক ফোঁটা পানির জন্য প্রাণটা যেন তার যায় যায় অবস্থা। কাউকে ডাকতেও পারছেন না। বিছানায় একা একা ছটফট করেই যাচ্ছেন অনবরত। চোখ দুটো যেন অন্ধ হয়ে আসছিল। আবছা হতে লাগলো চারপাশ। মনে হচ্ছিল যেন ঘরে টিমটিমে আলো আচমকা বন্ধ হয়ে গেল। শ্বাস প্রশ্বাসও থেমে গেল। নিস্তব্ধে নীরবে বুড়িটির প্রাণও চলে গেল। বুড়িটির মারা যাবার পর প্রায় 3টা দিন কেটে গেল। তবু যেন কেউ টেরই পেল না বিষয়টি। তবে টের পাবেই বা কী করে? অলন্দপুরের শেষ প্রান্তে জঙ্গলের ধারে যে তার বাড়ি। মানুষজনের যাতায়াত নেই সেখানে। আর সেদিনের কাহিনীর পর লোকজন যাতায়াত আরও কমিয়ে দিয়েছে। কিন্তু
আজ হঠাৎ করে বিকাল হতেই গ্রাম প্রধানের মৃত্যু হয়। এ যেন পুরো গ্রামবাসীকে শোকে ফেলে দিয়েছে। সকলেই চুপচাপ নিস্তব্ধ, কারও মুখেই কোনো কথাই বের হচ্ছে না। এক নজর দেখার জন্য গ্রাম প্রধানের বাড়ির চারপাশে ভিড় জমিয়েছে গ্রামবাসী, তবে গ্রাম প্রধানের যেন দেখা নেই। এদিকে বিকেল গড়িয়ে পশ্চিমে কমলা আভা ছড়িয়ে পড়েছে, সূর্য অস্ত যাচ্ছে, তবু গ্রাম প্রধানকে বের করছে না। রাত প্রায় 8টার কাছাকাছি। এ সময় চারজন লোক খাটিয়া কাঁধে নিয়ে মুখে হরিবল হরিবল বলতে বলতে শ্মশানের উদ্দেশ্যে যাচ্ছে। হরিবল বলো, হরি হরিবল। রাত 8টার কাছাকাছি, 8টাও বাজেনি, তবু যেন মনে হচ্ছে গভীর রাত। অলন্ধপুর একটি গ্রাম হলেও রাতে অনেক মানুষের যাতায়াত লক্ষ্য করা যায়, তবে আজকের মতো এত শুনশান নিস্তব্ধ কখনো হয় না। চারপাশে তাকালে দু চোখ যেন কালো চাদরে ঢেকে পড়েছে। ঝোপঝাড়ে চোখ পড়লেই মনে হচ্ছে যেন আড়াল থেকে কোনো হিংস্র কিছু বেরিয়ে আসবে। চারপাশ থেকে শিয়ালের ডাক আর কুকুরের ডাক অনবরত ভেসে আসতে লাগলো। হুট করে তাদের উৎপাত বাড়ল কেন? এতক্ষণ কোনো সারা শব্দ তো ছিল না, সব কিছু থমথমে। তবে তাদের ডাকে যে স্বস্তি মিলবে তা নয়। সকলের মনে যেন আচমকা ভয়ের রেশ বাড়ছে, পায়ের গতিও কমে আসছে। এদিকে বুড়ির বাড়ির সামনে দিয়ে শ্মশানের পথ। তবে বুড়ি গিয়ে আবার কিসের ভয়? তবু যেন কেন সকলের মুখে ভয় স্পষ্ট লুকিয়ে আছে। তবে এ ভয় কিসের তা বলা মুশকিল। দেখতে দেখতে বুড়িটির বাড়ির সামনে চলে আসলো তারা। বুড়িটির বাড়ির চারপাশ যেন থমথমে নিস্তব্ধতায় ভরা। চারপাশেও কেমন একটা পচা বিদঘুটে গন্ধ, নিঃশ্বাস ফেলা যেন দায় হয়ে পড়েছে। বেশ অস্বস্তি হতে লাগলো সবার, কিন্তু এমন গন্ধ যেন তারা এর আগে কখনো শোকেনি, এই প্রথম। বেশ হতভম্ব হয়ে পড়ল তারা। এদিকে আশেপাশে কোথাও কোনো আওয়াজও নেই। শিয়াল কুকুরের আওয়াজ যেন এই অবধি আর পৌঁছলো না, থেমে গেল। তাদের পায়ের গতিও কমছে অনবরত, খাটিয়াটিও ভারী হতে লাগছে। তাকে দেখে তারাও দাঁড়িয়ে পড়ল। এভাবে পথ আটকানোর জন্য তারা যেন ক্ষেপে উঠল। আচ্ছা করে কথা শোনাবে। এ সময় আপনা আপনি সে বুড়ি মানুষটা ঘুরে দাঁড়ালো। ঘুরে তাকাতেই তারা বুঝতে পারলো এটি আর কেউ নয়, সেই ন্যাড়া বুড়ি। তাকে দেখে তারা আরো ক্ষেপে উঠল। কি যায় এখানে? এভাবে পথ আটকিয়েছেন কেন? চলো বলছি, চলো এখান থেকে। লাশটাকে রেখে চলে যা তোরা। এই লাশটাকে এত সহজে আমি ছাড়বো না। কেন? কি করবে তুমি? কি ক্ষমতা আছে তোমার? পারো তুই চুরি করতে? দেখ কি ক্ষমতায় আমার। বিশ্রী এক হাসি, যা এই থমথমে পরিবেশকে আরও কাঁপিয়ে তুলল। থরথর করে যেন কাঁপছে সব কিছু, সাথে তারাও কাঁপতে লাগলো। চার জোড়া পা যেন মাটির সাথে মিশে যেতে লাগলো। কেউ আর নড়তে পারছিল না। বুড়ির এমন ভয়ঙ্কর চেহারা দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বুড়ির চেহারা স্পষ্ট, রাগ আর প্রতিশোধের আগুন যেন দেখতে পাওয়া যাচ্ছে। পুরো মুখটা ক্ষত বিক্ষত রক্তমাখা। তাদের যেন এই সব কিছুই স্বপ্ন মনে হতে লাগলো। সব কিছুই, আর কিছুই বাস্তব নেই। সকলেই যেন এক ধান্দা লেগে গেল। এ সময় হঠাৎ করে মনোজ বলে উঠল, কে তুমি? মনোজের কথায় বুড়িটির কোনো প্রভাব পড়ল না। সে তার মতো বিশ্রী এক হাসিতে মেতে উঠেছে। মুখের এক কোণে তার শয়তানি মুচকি হাসি, যা তাদের ভয়কে আরো দ্বিগুণ করে দিচ্ছে। রেখে দে
তোকে ভালো করে বললাম, শুনলি না? যা, তাকে রেখে দে, তোরা চলে যায় এখান থেকে। কে 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 কে- কেন? সে তো আজই মারা গিয়েছে, তাকে দাহ করা বাকি। এত কথা বলিস না, নয়তো আমি তোদের ঘাড় মটকাবো। না না না, আমাদের মেরো না, ছেড়ে দাও আমাদের। তবে রাখে মৃতদেহটিকে, রাখে এইখানে। না না তো, তবে তো এ হলে গ্রাম প্রধানের গিন্নি আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিবেন। তবে রে, এ কথা বলে এক পা দু পা করে সামনের দিকে এগোতে লাগলো। তারা যেন আরো ভয় পেয়ে উঠল। তৎক্ষণাৎ বুড়িকে থামিয়ে মনোজ বলে উঠল, রাখছি, তুমি আর এগিয়ে এসো না, দয়া করে ছেড়ে দাও, আমরা চলে যাচ্ছি। এখনো সময় আছে, রেখে দে এই অত্যাচারী গ্রাম প্রধানকে। তার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি। আর শুনে রাখ, আমার মৃত্যু আরো 3 দিন আগে হয়েছে। সেই লাশটি আমার বসত বাড়িতেই পড়ে আছে। তোরা কাল ভোরের আলো ফুটতেই শ্মশানে নিয়ে যাবি, নয়তো তোদের আর জীবিত থাকতে দেব না। যেমন ভাবে আমাকে বাঁচতে দেয়নি। আমি নির্দোষ ছিলাম, পুরোটাই নির্দোষ। সব দোষ করেছিল গ্রাম প্রধানের ওই বেহায়া ভাই, যে কিনা লোভে গ্রাম প্রধানের বাড়ির সবচেয়ে মূল্যবান সোনার হারটা চুরি করে পালিয়ে যেতে চাই। সেই সময় আমি দেখে ফেলাই আমাকেই চোর অপদস্থ করে গ্রাম প্রধান। তার ভাই যে দোষী এটা জানার পরেও তাকে ছেড়ে দেয়, আর আমাকে এই মিথ্যা অপবাদে গ্রামের সকলের সামনে অপমানিত করে। তাকে তো আমি এত সহজে ছাড়বো না। তার সাথে অনেক বোঝাপড়ায় আমার। তোরা চলে যা কইছি। বুড়ির এসব কথায় যেন সবকিছু স্পষ্ট হয়ে গেল। এ গ্রামের সকলেই জানে গ্রাম প্রধানের ছোট ভাই কেমন চরিত্রহীন বেপরোয়া একজন মানুষ। তার দ্বারা এ কাজ খুব সহজেই সম্ভব। আর এইদিকে বুড়ির এমন হিংস্র চেহারায় তারা থরথর করে কাঁপছে অনবরত। তাদের পায়ের নিচের মাটিই যেন সরে যাচ্ছিল। আর তারা দেরি করলো না, তাড়াহুড়ো করে কাঁধ থেকে খাটিয়া নামিয়ে সেখানে রেখেই জলদি সেখান থেকে পালিয়ে গেল। গত রাতের কথা মতো তারা 4 জন এসে বুড়ির লাশ শ্মশানে নিয়ে যায়। এ সময় তারা লক্ষ্য করে, তারা হতবাক হয়ে এগিয়ে দেখে কোনো মানুষের রক্ত হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। কার এমন হাল হয়েছে বোঝা মুশকিল। সাথে সাথে তারা তাদের গত রাতের কথা মনে পড়তে তারা বুঝতে পারল, এ আর কেউ নয়, আমাদের গ্রামের মৃত গ্রাম প্রধান। সে সময় যেন তারা ভয়ে কাঁপছে। তাদের কাছে যেন সব কিছু স্পষ্ট স্বপ্ন মনে হচ্ছিল। তাই তারা কি করবে বুঝে উঠতে না পেরে বুড়ির বলা গত রাতের কথা রক্ষা করতে বুড়ির বাড়ির দিকে এগোতে থাকে। নয়তো তার লাশ দাহ না করলে গ্রাম প্রধানের মতো তাদেরও একই অবস্থা হবে। তো বন্ধুরা, আজকের ভুতুড়ে গল্পটা এখানেই শেষ। আপনার যদি ভয় লেগে থাকে কিংবা মজা পেয়েছেন, তাহলে একটা লাইক দেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ের গল্প মিস না করতে চাইলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই। দেখা হবে পরের ভৌতিক অভিযানে। ততক্ষণে ভূতের খেলাঘরের দরজা বন্ধ, কিন্তু ভয় কিন্তু এখনো চারপাশে।